সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। 1947 সালে দেশ স্বাধীন হয়েছিল, ভারতকে টুকরা করে দেওয়া হয়েছিল, পাকিস্তান বানানো হয়েছিল। আমরা সবাই জানি পাকিস্তান বানানোর উদ্দেশ্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ এই ভিত্তিতে, আর ভারত একটি হিন্দু রাষ্ট্র থাকবে, আর পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান হবে মুসলিমদের একটি দেশ, যেখানে আল্লাহ ছাড়া আর কারোর হুকুম চলবে না। কিন্তু দুঃখের বিষয় হলো, জিন্নাহ নিজেই মুসলিম ছিলেন না, তিনি ছিলেন পারসি। যারা তার সাথে দিয়েছিলেন তাদের ভিতরে কেউ এমন ছিলেন না যেমন আমরা পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে। সবাই ছিল নিজেদের মতলব কিভাবে অর্জন করবে, নিজেদের ব্যক্তিত্বকে কিভাবে ডেভেলপ করবে, আর কিভাবে তারা লুটে পুটে খাবে। সেই যুগে পূর্ব পাকিস্তানের উপরে যারা জুলুম নির্যাতন করত তারা ছিল পূর্ব পাকিস্তানের পেটুয়া বাহিনী, আর পশ্চিম পাকিস্তানিদের সাপোর্টে তারা এদেশে, এই ভূখণ্ডে, এই পূর্ব বাংলায়, এই পূর্ব পাকিস্তানে লুটে পুটে খেত। তাদেরই দোসররা আজ আমাদের দেশে বড় বড় জায়গাতে বসে আছে, তারাই কিনা আজ 53টি বছর লুটে পুটে খেল। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান কোনোভাবেও তারা পারেনি রব্বানি তন্ত্রকে কায়েম করতে। সবাই জানে পাকিস্তান কা মতলব কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। পাকিস্তানের উদ্দেশ্য কি? আল্লাহ ছাড়া অন্য কারোর হুকুম চলবে না। ঠিক একই কায়দা ইন্দিরা গান্ধীর চালে পড়ে, ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের চালে পড়ে এই দুই ভাই একসাথে থাকতে পারল না, কারণ দুজনই আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর দাবিদার উম্মত, শিয়া সুন্নি সালাফি মুসলমান। এরা মানতে পারল না কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। পরিশেষে 1971-এ দুই টুকরা করে দেওয়া হলো। আর এর জন্য সবচেয়ে বড় কৃতিত্ব ছিল ইন্দিরা গান্ধীর এবং তার গোয়েন্দা সংস্থা রয়ের। পূর্ব পাকিস্তানের কিছু নেতারা চুক্তি করলো যে এই বাংলাদেশ এত রক্তপাতের মাধ্যম দিয়ে অর্জন হলো, এবার এটি চলে যাবে ভারতের পেটে, ঢুকে দেওয়া হলো। সেই সময়ও পেল না তারা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের মতো একজন ব্যক্তিত্ব। আমি বাংলাদেশি সেবা পার্টির পরিচালক হিসেবে আপনাদেরকে বলতে চাই, রব্বানি তন্ত্রকে আমি পছন্দ করি। পৃথিবীর যত গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র কিংবা মোল্লাদের তন্ত্র রয়েছে, এগুলির মাধ্যম দিয়ে যদি কোনো রাষ্ট্র পরিচালনা করা হয়, সেখানে সুখ আসবে না, শান্তি আসবে না। এবার 5 আগস্ট 2024 সালে আল্লাহ তাআলা নতুন বাংলাদেশ আমাদেরকে দিয়ে দিলেন, অনেক রক্ত দেওয়ার পর। আবার তিনি দিয়ে দিলেন আমাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে, যিনি আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে এমন একজন ব্যক্তি, যিনি কিনা কখনো নিজের ফ্যামিলির পরিচয় দেন না, নিজের মা বাবা, নিজের সন্তান, ভাই বোন, আত্মীয় স্বজনদেরকে নিয়ে কোনো কথা বলেন না।
তিনি আমাদের দেশে যে দুইটি ফ্যামিলি রয়েছে, যে ফ্যামিলি দুটো পার্টি চালায় এবং তাদের বড় বড়রা সবসময় বলেই চলেছে যে এরাই এই দেশকে লুটে পুটে খাবে, আর 18 কোটি মানুষকে এরা বেকুব বানায়, কখনো বিএনপি কখনো আওয়ামী লীগ, এরা একে অপরের সাথে মিলে জুলে একবার এ আসবে একবার সে আসবে। এখন জাতি আর ওই দিকে যাবে না। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এত বড় অপদার্থ এবং তার মতো আরো মির্জা আব্বাস টাইপের যারা রয়েছে, এরা এখন চাচ্ছে নির্বাচন দিতে। এরা এতটাই মুজিব প্রেমী এবং এতটাই জিয়া প্রেমী, এবং এরা চাচ্ছে তারিক জিয়াকে প্রধানমন্ত্রী বানাবে আর খালেদা জিয়াকে প্রেসিডেন্ট বানাবে, আর ওরা চাচ্ছে হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবে পুনরায়, আবার তার যারা পাঁচাটা রয়েছে, এক তো চুপ্পু তারই পাঁচাটা সে এখনো রয়েছে, এইভাবে তারা আবার লুটে পুটে খাবে। মূলত এ জাতি আর ইউনুস তন্ত্রকে বাদ দিয়ে ওই দুই ফ্যামিলি তন্ত্রের দিকে যাচ্ছে না। আমিও বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমি রব্বানি তন্ত্রের ধারক এবং বাহক। যতদিন ডক্টর মোহাম্মদ ইউনুস রব্বানি তন্ত্রের ছায়াতে দেশকে পরিচালনা করবেন, ততদিন আমি চাই তিনি থাকুন। আপনারা যদি এই মহান ব্যক্তিটির সহযোগী হতে পারেন, আমাদের দেশ অনেক এগিয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আমরা যদি পুনরায় খুনি হাসিনার এবং খুনি খালেদার জালে ফেসে যাই, তাহলে কোনোভাবেও এই দেশ রক্ষা করতে পারবো না, পুনরায় ভারতের পেটে ঢুকে যাবে। আর এই ঢুকিয়ে দেওয়ার জন্য এখন অনেকে হাতে তসবিহ নিয়ে নির্বাচন দিন এই ওজিফা পড়েই চলেছেন। কিন্তু সাধারণ জনগণ ইনারা এখন বলেই চলেছেন নির্বাচনের মাধ্যম দিয়ে দুর্নীতিবাজ কোনো পার্টিকে না এনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা চিরস্থায়ীভাবে রাখতে চাই। তাতে এ দেশ বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এবং 18 কোটি মানুষ তারা শির উঁচু করে বাঁচতে পারবে এবং স্বাধীনতার সাথে। ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন আমরা 18 কোটি মানুষ একটি ফ্যামিলির, এবং এখানে ন্যায় বিচার কায়েম হলে সবাই ন্যায় বিচার পাবে। সে যেই হোক, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, শিয়া সুন্নি সালাফি কাদিয়ানি যেই হোক না কেন, আস্তিক নাস্তিক সকলেই সুষ্ঠু বিচার পাবে। তাই আসুন আমরা সবাই ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতকে মজবুত করি। আল্লাহ আমাদের সহায় হন। আমরা তাসবিহ পড়ি, আল্লাহু আল্লাহু আল্লাহু। আমরা তাসবিহ পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আব্দুল আওয়াল মিল্টু, আমির খসরু মাহমুদ, সামাও বায়েদ, আমানুল্লাহ আমান, তারা বলে নির্বাচন নির্বাচন নির্বাচন। তাদের তাসবিহ জিকির হলো নির্বাচন নির্বাচন নির্বাচন। বাংলাদেশের রাষ্ট্রের স্থায়িত্বের প্রশ্নে ইম্পর্টেন্ট কতগুলো পার্টিকেলস এর বিষয়ে আমাদের মিডিয়া এবং স্বৈরাচারের সুবিধাভোগীরা নীরব। নাম্বার 1, এ বিষয়ে যদি দেশের অস্তিত্বের প্রশ্নে যদি আমরা কথা বলতে চাই, প্রথম একটা কথা, ভারতের সাথে হাসিনা শেখ গত 17 বছরে যে চুক্তিগুলো করেছে
গত 17 বছর যে চুক্তিগুলো করেছে এর 99.9% চুক্তিগুলো ছিল দেশের অস্তিত্ব বিরোধী। দর্শকবৃন্দ, আজ অবধি বিএনপির কোন নেতারা বলেছে এর প্রত্যেকটা চুক্তিকে রিভিউ করতে হবে, প্রত্যেকটা চুক্তি যেখানে আমাদের দেশের স্বার্থ বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, এগুলো বাতিল করতে হবে? মির্জা ফখরুল বলেছে, মির্জা আব্বাস বলেছে, আমির খসরু মাহমুদ বলেছে, আব্দুল আওয়াল মিন্টু বলেছে, সালাউদ্দিন বলেছে, আমানুল্লাহ আমান বলেছে, সামা ওবায়দ বলেছে, রুমিন ফারহানা বলেছে, গয়েশ্বর রায় বলেছে, মোহাম্মদ সালাম বলেছে, আমি শুনি নাই। দর্শকবৃন্দ, কারো উপরে রাগের কথা না, কারো উপরে গোসা করে আমি এই কথাটা বলি নাই। কেন জানেন গোসা করে বলি না? একটা কারণে, সেটা হচ্ছে অস্তিত্বের প্রশ্নে ভারতের সাথে গত 16 বছর হাসিনা শেখ চুক্তি এবং এমওইউ স্বাক্ষর করেছে। তাইলে সবচেয়ে বড় দল হিসাবে বিএনপি বলবে না যে আমাদের প্রত্যেকটা চুক্তিকে রিভিউ করতে হবে? বাংলাদেশের স্বার্থ বিরোধী এবং সার্বভৌমত্ব বিরোধী যে কোনো চুক্তি এবং এমওইউ আমাদের ক্যান্সেল করতে হবে, এটা আমাদের বলতে হবে না? দর্শকবৃন্দ, বিএনপি এটা নিয়ে কেউ বলে নাই, কিন্তু একজনে একটা কথা বলেছে, শুনুন কি বলেছে। আমরা তো ভারতীয়, ভারত কি বলেছে? আমরা তো ভারতীয়, তাইলে ওই চুক্তি রিভিউর দরকার কি? বাংলাদেশের 2017 সালের এপ্রিল মাসের 8 তারিখে হাসিনা স্বাক্ষরিত এমওইউ বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে ভারতীয় সেন্ট্রাল কমান্ডে দেওয়া হয়েছিল। এই চুক্তিটাকে এখন পর্যন্ত ওয়াকার সামনে নিয়ে আসতে দেয়নি। এটা নিয়ে কে কথা বলেছে? কেউ কথা বলেনি, কিন্তু এটা বলেছে আমরা তো ভারতীয়। বিএনপি বলেছে। এই ফজলুর রহমান কে? বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা। এই চেয়ারম্যানের উপদেষ্টা বলেছে এইটা। কিন্তু মির্জা ফখরুল একবারের জন্য বলেছে এই চুক্তিগুলোকে আমাদেরকে রিভিউ করতে হবে, এই চুক্তিগুলো জনসমক্ষে প্রকাশ করা হোক, এই চুক্তিগুলো নিয়ে আলোচনা হোক, এই চুক্তিগুলো নিয়ে সরকারের সাথে আমরা একটা মিটিং করব। কিন্তু তারা একটা কথা বলেছে, নির্বাচন নির্বাচন নির্বাচন। অর্থাৎ কি, ওই চুক্তিগুলোকে অ্যাক্টিভ রেখে বিএনপি নির্বাচন চায়। কেন নির্বাচন চায়? নির্বাচন চাইলে একটা চুক্তিকেও তারা ক্যান্সেল করবে না, প্রত্যেকটা চুক্তিকে তারা কার্যকর রাখবে। আপনারা হাসিনা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটাকে দেখেছেন আরো দ্বিগুণ ভাবে শক্তিশালী করে আপনাদের কণ্ঠরোধ করবে। একটা বারের জন্য তারা বলে নাই যে ভারতের সাথে সমগ্র চুক্তিকে আমাদের রিভিউ করতে হবে। একটা বারের জন্য তারা বলে নাই। কিন্তু মির্জা ফখরুল বলেছে ইন্ডিয়া আমাদের বন্ধু। কি বলেছে? ইন্ডিয়া আমাদের বন্ধু। ঠিক আছে, ইন্ডিয়া আমাদের বন্ধু কে বলেছে? মির্জা ফখরুল। এখন বিএনপি বলে নাই, আমি বুঝলাম। মিডিয়া এরা সুবিধাভোগীরা টকশোতে যায়, সুবিধাভোগীরা বক্তৃতা দেয়,
সুবিধাভোগীরা ওয়াকারের সহযোগিতা নিয়ে সরকারেও ঢুকে, অ্যাম্বাসেডরও হয়। এরা গত 17 বছরে 16 বছরের ভারতের সাথে যত চুক্তি এবং এমওইউ হয়েছে এগুলো জনসমক্ষে প্রকাশ করেন। কোন ইনিশিয়েটিভ, কোন কনভারসেশন তাদের মধ্যে আসে না। এটা নিয়ে তারা কথা বলবে না, এটা নিয়ে কথা বলার দরকার নেই। অর্থাৎ প্রত্যেকটা চুক্তিজীবী, বুদ্ধিজীবী, দালালজীবী, ভারতজীবী, এদের মুখে এনাফ কলা ঢুকানো হয়েছে, এনাফ সম্পদ ঢুকানো হয়েছে। মির্জা আব্বাস এনাফ চান্দা খেয়েছে। মির্জা ফখরুল তার বউয়ের ভাইকে দিয়ে, যাদের বাড়ি ইন্ডিয়া, তাকে দিয়ে এবং তার আপন ভাইকে দিয়ে অনেক চাঁদা তুলেছে। এগুলো নিয়ে তাদের কথা বলার দরকার নাই। ভারত বাংলাদেশের যে ট্রান্সশিপমেন্ট করিডোর দিত, তাদের যে এয়ারপোর্ট ব্যবহার করতে দিত, স্থলপথ ব্যবহার করতে দিত, এটা বন্ধ করেছে। এটা নিয়ে মির্জা ফখরুলের কোনো বক্তব্য শুনেছেন? এটা নিয়ে মির্জা আব্বাসের কোনো বক্তব্য শুনেছেন? এটা নিয়ে বিএনপির কোনো কথা শুনেছেন আপনারা? নো। এখন ভারত বিকাম বিএনপির আব্বাজান। হাসিনার মনিব ছিল ভারত, এখন বিএনপির আব্বাজান হলো ভারত। আব্বাজানের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। যদি কথা বলা না যায়, তারা তো একটা, তাদের স্লোগান একটা, আমরা তসবিহ পড়ি আল্লাহু আল্লাহু আল্লাহু, আমরা তসবিহ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আব্দুল, এবং ধরেন মির্জা ফখরুল যখন বলে কুতুব দাঁড়ায় গেছে সোশ্যাল মিডিয়ায় কিছু কুতুব, ওনারা কোথায় নিয়ে যেতে চান দেশকে আমরা জানি না। ওনারা জানবেন না কেন? উনি জানবেন না কেন? আমরা জানি না মানে আমরা কোথায় নিয়ে যেতে দেশকে? আমি বলছি সবসময়, আমরা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চাই না, আমরা বাংলাদেশে আওয়ামী পুনর্বাসন চাই না, আমরা বাংলাদেশে একটা সাম্যের সমাজ চাই, একটা ইনসাফের রাষ্ট্র চাই। চারটা সিম্পল জিনিস মির্জা ফখরুল ভাই, আপনি জানেন না কেন? আপনারাই বাধা হয়ে দাঁড়ায় আছেন আমাদের সামনে, আমাদের স্বপ্নের সামনে, মানুষের স্বপ্নের সামনে। আপনারা জানতে হবে আমরা এটা চাই, এবং আমরা মনে করার কারণ আছে, আমাদের মনে করার ক্রেডিবল কারণ আছে যে আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চান। কনক, আপনি, আমি, ইলিয়াস, আমরা তো কেউ অ্যান্টি বিএনপি না। আমরা তো জিয়াউর রহমান, প্রো জিয়াউর রহমান, মানে জিয়াউর রহমানকে আমাদের পলিটিক্যাল আইকন মানি, তাই না? তো আমরা তো কেউ, আমরা তো সবাই ন্যাশনালিস্ট, তাই না? আমরা এবং ট্রু সেন্স মানে মানুষ যাতে সাধারণভাবে বোঝে, আমরা তো সবাই রাইটেস্ট, তাই না? আমাদেরকে তো শত্রু ভাবার কোনো কারণ ছিল না বিএনপি। আমরা তো শত্রুও না, আমরা শত্রু হতেও চাই না বিএনপি। বিএনপি তো আসলে আমাদের পিছনে লাগছে, হ্যাঁ, আমাদেরকে শত্রু বলা শুরু করছে। এবং কিভাবে দেখেন, আওয়ামী লীগের কোন সিনিয়র নেতা কোনোদিন আমাদের নাম ধরে কোনোদিন কিছু করেন। আমাদের নামে মামলা দিছে, আমাদেরকে দেশ ছাড়া করছে, কিন্তু নাম ধরে এরকম করে কিন্তু আক্রমণ করেন। ওনারা নাম ধরে আক্রমণ করা শুরু করছে না, এবং এটা তো আমাদের পেছনে লেলায় দাও। আমরা তো পার্সন, ব্যক্তি। এবং ধরেন মির্জা ফখরুল যখন বলে কুতুব দাঁড়ায় গেছে সোশ্যাল মিডিয়ায় কিছু কুতুব, ওনারা কোথায় নিয়ে যেতে চান দেশকে আমরা জানি না। ওনারা জানবেন না কেন? উনি জানবেন না কেন? আমরা জানি না মানে আমরা কোথায় নিয়ে যেতে দেশকে? আমি বলছি সবসময়, আমরা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চাই না, আমরা বাংলাদেশে আওয়ামী পুনর্বাসন চাই না, আমরা বাংলাদেশে একটা সাম্যের সমাজ চাই, একটা ইনসাফের রাষ্ট্র চাই। চারটা সিম্পল জিনিস মির্জা ফখরুল ভাই, আপনি জানেন না কেন? আপনারাই বাধা হয়ে দাঁড়ায় আছেন আমাদের সামনে, আমাদের স্বপ্নের সামনে, মানুষের স্বপ্নের সামনে। আপনারা জানতে হবে আমরা এটা চাই, এবং আমরা মনে করার কারণ আছে, আমাদের মনে করার ক্রেডিবল কারণ আছে যে আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চান। কেন চান সে প্রসঙ্গে আসবো যদি আলোচনার সুযোগ থাকে। 2 নাম্বার, আপনারা ভারতের সাথে একটা নেগোসিয়েশন করেছেন, এটা আমাদের মনে করার ক্রেডিবল কারণ আছে। এই জিনিসগুলোকে ক্লিয়ার করতে হবে আপনাদের। আপনারা যে আলাপ করেন, আপনারা সবার সাথে আলাপ করেন, অমুক রাজনৈতিক দলের সাথে আলাপ করেন, তমুক রাজনৈতিক দলের সাথে, সুশীল সমাজের সাথে আলাপ করেন, কেন আমাদের সাথে আলাপ করতে পারেন না? কেন পিনাকি, ইলিয়াস, কনক সরোয়ারের সাথে কথা বলতে পারেন না? আপনারা মিটিং করতে পারেন না? করার দরকার আছে না? মানে আমরা পিপলস ভয়েস রিপ্রেজেন্ট করি না? আমাদের সাথে কথা বলেন না কেন? মানে আপনারা 31 দফা দিলেন, ধরেন 31 দফা দিলেন, 31 দফা তো এটা আপনার দলের দফা। আমরা তো সেই সময় তো আপনাদের সাথে এলাই ছিলাম, আমরা তো একসাথে লড়াই করতেছি, আন্দোলন করতেছি, আমাদেরকে দেখাইছেন। আমিও তো ডাক্তার, আমাকে তো দেখাতে পারতেন যে ভাই 31 দফায় যে চিকিৎসা সংক্রান্ত যে জিনিসটা আছে, দাদা একটু দেখেন তো এটা ঠিক আছে কিনা, দেখাতে পারতেন তো। তাইলে তো আমাদের পার্টিসিপেশন থাকতো, আমরা ওন করতাম আপনার 31 দফাকে। কনক স্যার আপনি ওন করতেন, ইলিয়াস তুমি ওন করতা, তো আমাদেরকে ওন করার সুযোগ দিলেন না। আমি একই জিনিস বলবো, আমি একই জিনিস বলবো জামাতকেও। তারা ইন্ডিভিজুয়ালি ফোন করে। এখন আমি শিওর যে জামাতের আমি তো খুবই মাইডিয়াল লোক, সবাইকে ফোন টোন করে, আমাকে ফোন করে, কিন্তু এটা তো ফোন করে উনি বলেন কি আপনার শরীর কেমন আছে দাদা, বাড়ির সবাই ভালো আছে।
আমি তো শফিক ভাইয়ের কাছ থেকে এগুলো শুনতে চাই না, শুনতে চাই পলিটিক্স, রিয়েল পলিটিক্স শুনতে চাই। হ্যাঁ, ব্যক্তিগত সম্পর্ক আপনার সাথে থাকবে, মানে আমরা যখন রাজনীতি থেকে বিদায় নেব, অ্যাক্টিভিজম থেকে বিদায় নেব, তখনও থাকবে আপনাদের সাথে, এটা অসুবিধা নেই। আমি শুনতে চাই পলিটিক্স, আপনার প্রোগ্রাম, আপনি নির্বাচনে কি মেসেজ নিয়ে যাবেন, আগামীতে আপনি ভারতের সাথে কিরকম সম্পর্ক রাখবেন, হ্যাঁ, আপনি আমেরিকার সাথে কিরকম সম্পর্ক রাখবেন, চীনের সাথে কিরকম সম্পর্ক রাখবেন, রাষ্ট্রটাকে কিভাবে গড়বেন, সংবিধানে কি কি পরিবর্তন আনবেন, মানুষের জীবনে কিভাবে, বাংলাদেশে যেভাবে হাসিনা যেভাবে ইসলামোফোবিয়ার চাষ করছে এটাকে কিভাবে ফাইট করবেন, আন্তর্জাতিক ক্ষেত্রে আপনি ফিলিস্তিনের প্রশ্নে কি স্ট্যান্ড নেবেন, আমি তো জানতে চাই। এই জিনিসগুলো আমাদের সাথে কথা বলার কথা। আমার তো ভাই বাংলাদেশে আমার তো কোনো ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট নাই, আমার কোনো ব্যবসাপাতি নাই, আমার চাকরি বাকরি নাই, তাই না? ওইখানে আমাদের সকলের তাই না? আমাদের চাওয়া তো একটাই, বাংলাদেশের মানুষ ভালো থাকুক, দেশটা ভালো থাকুক, দেশটা প্রোটেক্টেড থাকুক, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রোটেক্টেড থাকুক, এইটা আমরা চাই। এইটার জন্য আমাদের সাথে কথা বলতে অসুবিধা কোথায় আপনাদের? মির্জা আব্বাস তো প্রথম থেকে চাঁদা, ওনার যে হিস্ট্রি, ওনাকে দেখাতে হবে উনি কিভাবে ব্যাংকের মালিক হয়েছেন। এই জন্য না উনি আমাদের বিরুদ্ধে বলছেন, নো, এটা প্রত্যেককেই দেখাতে হবে। মানে নির্বাচন আসুক, প্রত্যেকে নির্বাচনের যারা প্রমিনেন্ট ক্যান্ডিডেট, রেসপেক্টিভ অফ জামাত, বিএনপি, যে দলই হোক না কেন, সেই দলের, এমনকি এনসিপি, ছাত্রদের দল, প্রত্যেককে দেখাতে হবে তুমি যে নির্বাচনের খরচটা করছো, তোমার যে সম্পদ, এই সম্পদের উৎসটা কোথায়, এটা দেখাতে হবে। সদ্য স্বাধীন দেশের পরের ইতিহাস, যে ইতিহাস এতদিন গোপন রাখা হয়েছিল গোটা একটা জেনারেশনের কাছ থেকে, যে জেনারেশন কখনো জানতেই পারেনি 1974 সালে ঠিক কি কারণে কবি রফিক আজাদ ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো লিখেছিল। ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো। গোপন রাখা এই ইতিহাস 1974 সালের ভয়াবহ দুর্ভিক্ষের ইতিহাস। ক্ষুধার্ত মানুষের ক্ষুধা সামাল দিতে সে সময় জায়গায় জায়গায় খোলা হয়েছিল লঙ্গরখানা। 1974 সালের শরৎকালে দুর্ভিক্ষের সময় যেসব জেলায় সবচেয়ে বেশি লঙ্গরখানা খোলা হয়েছিল, বৃহত্তর ময়মনসিংহ ছিল তার একটি। লঙ্গরখানাতেও যে খুব ভালো খাবার পাওয়া যেত তা নয়, কোনোদিন রুটি পাওয়া যেত, আবার কোনোদিন পাওয়া যেত কচু সেদ্ধ। বিবিসির রিপোর্ট অনুসারে 2 বছর বয়সী অভুক্ত শিশুর কান্নায় অতিষ্ঠ হয়ে জামিলা খাতুন নামের এক নারী বাচ্চাটিকে বাড়ির কাছের এক পানিতে ছুঁড়ে ফেলে দেয়। অবশ্য জমিলা খাতুনের শিশুপুত্র ভাগ্যক্রমে বেঁচে যান। শিয়ালের মুখ থেকে পাড়ার লোকজন তাকে তুলে নিয়ে এসেছিল। 1974 সালের দুর্ভিক্ষ নিয়ে অস্ট্রেলিয়ান সাংবাদিক জন পিলজার একটা ডকুমেন্টারি করেছিলেন, যা ছিল 27 মিনিটের। সেখানে তিনি তুলে ধরেন বাংলাদেশের মতো কনজারভেটিভ একটা দেশে মেয়েদের কাপড় বিক্রি করে খাবার কিনে খাওয়ার কাহিনী। গায়ের কাপড় বিক্রি করে খাবার কিনে খেয়েছিলেন বাসন্তী। এরপর জাল দিয়ে জড়িয়ে নিজের লজ্জা নিবারণের চেষ্টা করেন। সেই ছবি প্রকাশ হয় দৈনিক ইত্তেফাকে। এমন দুর্ভিক্ষে কবি রফিক আজাদ লিখেন, ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো। এই কবিতা লেখার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে দেখা হয়েছিল কবি রফিক আজাদের। এর জন্য তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দিতে হয়েছিল 61 পৃষ্ঠার লিখিত কৈফিয়ত। 1974 সালের দুর্ভিক্ষে কত মানুষ মারা যায় কিংবা কেন এই দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল তা নিয়ে আছে অনেক বিতর্ক। তবে নিঃসন্দেহে এটি ছিল বাংলাদেশের 53 বছরের ইতিহাসের সবচেয়ে গুরুতর সংকটপূর্ণ একটি। এর রাজনৈতিক পরিণাম কি হবে তার নানান অশনি সংকেত তখন দেখা যাচ্ছিল। শেখ মুজিবের সেই শাসনকালে রাজনীতিতে তখন বিরাজ করছিল চরম অস্থিরতা। যুদ্ধফেরত তরুণদের একটি বড় অংশ সশস্ত্র বিপ্লবের মাধ্যমে দেশের সমাজতন্ত্র কায়েমের স্বপ্ন দেখছিল। কিউবার কাছে বাংলাদেশের পাট বিক্রির সিদ্ধান্তকে অনেক ঐতিহাসিক এই দুর্ভিক্ষের অন্যতম কারণ হিসেবে দেখে। কিউবার কাছে পাট বিক্রির সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র সাথে সাথে বাংলাদেশের সাহায্য বন্ধ করে দেয়। খাদ্য নিয়ে বাংলাদেশের পথে যে জাহাজ ছিল তা ফিরিয়ে নেওয়া হয়। দুর্ভিক্ষ যে ব্যাপক রূপ নেয় তার প্রধান কারণ ছিল এটি। অবশ্য অনেকে ভিন্নমত পোষণ করেন। সেই সময়ের অনেক আমলা স্টেটমেন্ট দেন আসলে তখন কিছুই করার ছিল না, কারণ 1973 সালে কয়েকবার বন্যা এবং খরা হয়েছে। তখন বিরাট শস্য ঘাটতি দেখা দেয়। এরপর যখন 1974 সালের শরৎকাল আসে তখন আর দেশে কোনো খাদ্যর মজুদ নেই, সরকারের হাতেও নেই, প্রাইভেট স্টকও নেই। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি, পরিবহন খরচ বৃদ্ধি, লাগামহীন মূল্যস্ফীতি, সব মিলে পরিস্থিতি ছিল সরকারের নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু এই যুক্তি অনেক গবেষক ঐতিহাসিকের কাছেই অগ্রহণযোগ্য। তারা মনে করেন 1974 সালে দুঃশাসনের কারণে বাংলাদেশের দুর্ভিক্ষ হয়েছিল। অমর্ত্য সেন তার বইয়ে লিখেছেন, সেই বছর সবচেয়ে বেশি খাদ্য উৎপাদন হয়েছিল, কিন্তু দুর্ভিক্ষ হওয়ায় সেখানে 3 লাখ মানুষ মারা গিয়েছিল। নোবেল বিজয়ী অমর্ত্য সেন তার প্রপার্টি অ্যান্ড ফেমিনিস্ট বইয়ে এই বিষয়ে লিখেন, সে সময় দুস্থ মানুষকে বিনামূল্যে খাবার খাওয়ানোর জন্য দেশে প্রায় 6000 লঙ্গরখানা খুলতে হয়েছিল। সেখানে প্রায় 44 লক্ষ মানুষকে খাওয়ানো সম্ভব হয়েছিল। কিন্তু সরকারি পর্যায়ে ব্যাপক দুর্নীতি ও রাজনীতিবিদদের লুটপাটে সাধারণ মানুষের জীবন আরো দুর্বিষহ হয়ে পড়েছিল। খাদ্য আমদানির উপর নির্ভরশীল সরকার দেশে তীব্র দুর্ভিক্ষ হওয়া সত্ত্বেও খাদ্যশস্য আমদানিতে সাফল্য দেখাতে পারেনি। খাদ্যশস্যের সুষম বন্টনের অভাব এবং দুর্নীতি, স্বজনপ্রীতি, পার্শ্ববর্তী দেশে চোরাচালানি ইত্যাদি ছিল দুর্ভিক্ষের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। নীতিবাজদের খপ্পরে দেশবাসী ছিল অসহায়। বঙ্গবন্ধু আফসোস করে বলতে বাধ্য হয়েছিল, সবাই পায় সোনার খনি,
আর আমি পেয়েছি চোরের খনি। 1974 সালের 2রা অক্টোবর প্রকাশিত লন্ডনের গার্ডিয়ান পত্রিকায় বহু বিদেশি পর্যবেক্ষকদের মতামত তুলে ধরে লিখেন, বর্তমান দুর্ভিক্ষের জন্য বর্তমান সরকারই দায়ী। দুর্ভিক্ষে বন্যার ফল ততটা নয় যতটা মজুতদারি চোরাচালানের ফল। প্রতি বছর যে চাল চোরাচালান হয়ে ভারতে যায় তার পরিমাণ 10 লাখ টন। এরই মাঝে 1975 সালের 17 মার্চ শেখ মুজিবের 55তম জন্মবার্ষিকী উপলক্ষে 55 পাউন্ড ওজনের কেক কাটা হয়। 6 অক্টোবর ইত্তেফাক খবর করে 21 লাখ টাকার বিদেশি মদ ও সিগারেট আমদানি করা হয়েছে সরকারি টাকায়। যখন হাজার হাজার মানুষ না খেয়ে মরেছে তখন শেখ কামাল ও শেখ জামালের বিয়ে হয় সোনার মুকুট মাথায় দিয়ে। বিয়ের পরদিন প্রায় সবগুলো দৈনিক পত্রিকায় বড় করে ছাপানো হয় প্রধানমন্ত্রীর 2 ছেলের সোনার মুকুট মাথায় পরে বিয়ের খবর। একই পাতায় ছাপা হয়েছিল দুর্ভিক্ষ পীড়িত, অনাহার ক্লিষ্ট, হাড্ডিসার মুমূর্ষ মানুষ নামিক কঙ্কালের ছবি এবং দুর্ভিক্ষের খবর। সরকার আরো 5 বছর না 10 বছর থাকুক। নির্বাচন ছাড়া যদি 5 বছর থাকে ভালো হবে, খারাপ কিছু হবে না। ডক্টর ইউনূসকে রাখি জাতীয় সরকার করলে পরে বেশি ভালো হবে। তারা আরো 5 বছর থাকুক, এটা আমার আশা। আমার মতামত হিসাবে সে 5 বছর থাকুক। এখন সে আরো 5 বছর থাক, দেখি সে কতদূর জুলুম করে আর কতদূর সে খাইতে পারে। সবাই তো খাইছে, বিএনপি খাইছে, আওয়ামী লীগ খাইছে, জাতীয় পার্টি খাইছে, সবাই খাইছে। এখন উনি 5 বছর খাক। যে দাবিটা উঠছে যে নির্বাচন না, এই সরকারকে আরো 5 বছর চাই, আপনি দাবির সাথে পুরোপুরি একমত? সমস্যা নেই। এই 54 বছরে কোনো সরকারই তেমন কোনো কিছু করতে পারে নাই। এর পরিপ্রেক্ষিতেই আসলে বলছে। তবে এই সরকারটা মোটামুটিভাবে এই সরকারের অংশ আর নির্বাচিত কিছু লোক নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে পরে সবাই মিলে জাতীয় সরকার, বিশেষ করে ডক্টর ইউনূসকে রাখি জাতীয় সরকার করলে পরে বেশি ভালো হবে। এই সরকার যদি 5 বছর যদি থাকে ইনশাল্লাহ মনে করি দেশের জন্য ভালো কিছু হবে। উনি আসার পরে আমাদের দেশ অনেক কিছুই ভালো আছে আর ভালো হবে ইনশাল্লাহ। উনি থাকলে ভালো হবে, এটা আশা করা যায়। আসলে আমি এটা ইতিবাচক হিসেবেই দেখি যে আমরা একটা দীর্ঘ সময় নির্বাচন ছাড়াই ছিলাম। তো এখন ইউনূস সরকার আসার পরে দেশে যে সংস্কারগুলো হয়েছে বা সার্বিক যে উন্নতি হয়েছে, বিশেষ করে আমি নাগরিক হিসাবে আমি মনে করি যে আমরা ভালো আছি। এখন আমার কাছে মনে হয় যে ইউনূস সরকার যদি আরও 5 বছর থাকে বা 5 বছর বা 2 বছর 1 বছর যায়, আরও একটু বেশি সময় যদি থাকে তাহলে আমার মনে হয় না এটা কোনো খারাপ প্রভাব ফেলবে। আমার মনে হয় এটা ইতিবাচক একটা প্রভাবই ফেলবে, যেহেতু উনি সারা বিশ্বে একজন সুপরিচিত মানুষ, সারা বিশ্বের সাথে ওনার ভালো পরিচিতি আছে। তো আমার মনে হয় যে ওনার এই সুপরিচিতি দেশের জন্য কিছুটা হলেও কল্যাণ বয়ে আনবে। তো সেই দৃষ্টিতে আমার মনে হয় যে এটা ইতিবাচক প্রভাবই ফেলবে। নির্বাচনের মাধ্যমে মানুষ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। আমরা যে সাধারণ মানুষ, আমরা যে সাধারণ ভোটার, আমরা কখনোই আমাদের যে চাওয়া পাওয়া কখনোই পূর্ণ হয়নি। সেক্ষেত্রে গণ অভ্যুত্থানের পরে যে ছাত্র জনতা, আমাদের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আমাদের যে এখন যে লেভেল, এখন যে পরিস্থিতি, নিত্যপণ্য বা দ্রব্যমূল্যের যে দাম, তা সবই কিন্তু সহনীয়। সেক্ষেত্রে নির্বাচিত সরকার আসলে তখন সেটা আমরা দেখছি যে সবসময় পাল্টে যায়। এই পাল্টানোর কারণে আমরা কখনোই এখানে পুনরায় যে নির্বাচিত সরকার এসে সেই স্বৈরা শাসক হোক, সেটা আমরা চাই না। আমি বলবো ইউনূস সরকার আরও 5 বছর না 10 বছর থাকুক। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। উনি থাকলে আমাদের ভালো। কোনো দল তো দেখলাম, এর সাথে দেখলাম, বিএনপি দেখলাম, আওয়ামী লীগ দেখলাম, সবাই স্বার্থলোভী। অবশ্যই এই সরকার অনেক ভালো দেশ চালাচ্ছে এবং তাকে আমরা আরও 5 বছর চাই। কারণ নির্বাচিত সরকার আমরা দেখেছি এবং অনির্বাচিত সরকার যেভাবে মানুষের মন যোগায় ভালো কাজ করতেছে, এটা অবশ্যই তাদের কৃতজ্ঞ, আমাদের পক্ষ থেকে তাদের জন্য কৃতজ্ঞ এবং দোয়া। তারা আরও 5 বছর থাকুক, এটা আমার আশা, অবশ্যই থাকবে। আমরা মনে করি দেশের সাধারণ জনগণ ওই সুযোগটা দিবে, কিন্তু হয়তো আমাদের দেশে কিছু কতিপয় রাজনৈতিক দল ওইটা হয়তো ওনাদেরকে ওই পর্যন্ত সুযোগ দিবে না, ওদের ব্যক্তিগত স্বার্থের কারণে, দলীয় স্বার্থের কারণে। আমরা যদি চিন্তা করি বাংলাদেশের সাধারণ জনগণ, তাহলে হয়তো ওরা ওই পর্যন্ত অপেক্ষা করবে না। এই সরকার যতদিন চাচ্ছে, ওরা তো আর 5 বছরের জন্য ওরা কখনোই চাইবে না। হয়তো ওরা মিনিমাম একটা সময় চাইবে, যতটুকু পর্যন্ত ওরা সংস্কারের জন্য সময় দরকার, অতটুকু পর্যন্ত একটা সময় চাইবে, অতটুকু সময় ওদেরকে দেওয়া উচিত। জাস্ট মাত্র আইসে নানান জঞ্জলের ভিতরে আইসা যা করতেছে যথেষ্ট, আলহামদুলিল্লাহ। এমনিভাবে যদি ধারাবাহিকভাবে চলতে থাকে তাহলে বেশি সময় লাগবে না আমাদের সবাইকে একভাবে চলার জন্য। এই সরকার যদি 5 বছর কেন আরও 20 বছর যদি হয়, তারপর মনে হয় না যে আমরা বাংলাদেশ যেভাবে উল্টো হয়ে গেছে, এটা প্রিপারেশনে আনতে অনেক সময় লাগবে। এটা বললাম আর হয়ে গেল না। বর্তমান যে রাষ্ট্রপতিকে বা যে সরকারকে আপনারা দিচ্ছেন, ডক্টর ইউনূসকে দিচ্ছেন, উনি তো পলিটিক্যাল নেতা না। তারপরও যে উনি বিশ্ব নোবেল প্রাপ্ত একজন বিখ্যাত বাংলাদেশের ধনী, আমাদের গর্ব। কিন্তু তারে নিয়ে যে গর্ব করবো, পেট ভরবে না। আমার রিক্সা নিয়ে আমি কাজ করলে, জনগণকে নিলে আমার পেট ভরবে। এতদিন তো থাকার একটা নির্বাচিত সরকার প্রয়োজন না। কত পার্সেন্ট লোক আপনার বলতেছে, এটাও তো আপনার জাস্টিফাই করতে হবে। মনে করেন যে যদি 20% লোক বলে তাহলে তো এটা সঠিক না।
বাংলায় 80% লোক আরও কি মাইনাস থাকে। ওনারকে যদি 60-70% লোক বলে যে নির্বাচন ছাড়া তাইলে মাইনা নেওয়া যায়। এটা ওদের হাতের ওদের কলমের কোনো সংস্কার আমরা সহজে মেনে নেব না। আমরা সংস্কার যদি করেন আমরা কারেকশন করব। বিএনপি যে কারেকশন করবে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলেমিশে আমরা সেগুলোকে ঠিক করে জাতির সামনে উপস্থাপন করব। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না পালাবে না পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? খেলা হবে খেলা হবে। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল